আসসালামু আলাইকুম। চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। রহস্য, রোমাঞ্চ এবং ঐতিহাসিক কিছু গল্প নিয়ে আমরা আমাদের আয়োজন সাজিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের গল্প পল্লী সাহিত্য, লিখেছেন মুহাম্মদ শহীদুল্লাহ। পাঠ করে শোনাচ্ছেন মাহফি আহমেদ সিয়াম। আপনারা শুনছেন পল্লী সাহিত্য অডিও বুক চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে। পল্লীগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিয়েছে। পল্লীর ঘাটে, মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্যরসিক রোমা রোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লিমুখর সন্ধ্যাবেলা যেসব কথা শুনতে শুনতে ছোটবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি কত না মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলীবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠে গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শুনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষীস্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে যায়। অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামাহী, মাতামাহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনইভাবে প্রচলিত আছে। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লীর মণি এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত নয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকলন হতো না। আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধা জুড়ি হচ্ছে পি পি ফ ফান ও স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও এর সাদৃশ্য হলো কোথা থেকে? তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও ওই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? সে আজ কতদিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ না ছুঁই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এরকম আরও কত কি। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন ধরুন কলা রুইয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের ভূদর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে। কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাস অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। আমরা আজও বলি পিরিয় বসে পেরোর খবর। এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। কে এই প্রবাদ বাক্য, ডাক, খনার বচনগুলি সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে? তারপর ধরুন ছড়ার কথা।
কথায় কথায় ছেলেমেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে, অমনি তারা সমস্বরে ঝংকার দিয়ে ওঠে। রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে। এর সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুমপাড়ানির গান, সেই খোকাখুকির ছড়া, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই। ছড়াও ক্রমে লোক ভুলে যাচ্ছে। কে এগুলিকে বইয়ের পাতায় অমর করে রাখবে? শুধু ছড়া কেন, খেলাধুলার না কত গাথা গত আছে বা ছিল আমাদের এই দেশে। যখন ফুটবল ব্যাটবলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার খুব ধুম ছিল। সে খেলার সঙ্গে কত না বাধা বলি ছেলেরা ব্যবহার করত। 1 হাত বল্লা, 12 হাত শিং, উড়ে যায় বল্লা, ধা তিং তিং। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোক পাবার উপক্রম হয়েছে। কে এদের বাঁচিয়ে রাখবে? তারপর ধরুন পল্লী গানের কথা। পল্লী সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্নবিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অপরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান অতপ্রতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। কিন্তু মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা কি হতে পারে? কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভাণ্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদেরও অভাব নেই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। সে সাহিত্যে আছে রাজরাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাড়িতে ফু দেবার কথা। এইসব কথা নিয়ে উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের জেলে মাঝি মোটে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নেই। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজনই বা মাথা কামাচ্ছে। আমাদের বিশ্ববরেণ্য কবি সম্রাটও একবার এবার ফিরাও মোরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত ছিলেন। ধান গাছের তক্তা হয় কিনা এখন শহুরের লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। সেটা কারো কাছে একবারে পচা জঘন্য, আর কারো কাছে একবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন? কি করেই বা তাদের মুখচ্ছবিখানি আঁকবেন? আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেয় সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গড়াগাথার দরকার আছে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলেটেরিয়েট সাহিত্যক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি? ঔপন্যাসিক ও সাহিত্যিক ধারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমা আটা চোখের সামনে ধরতে পারবেন? এই সমস্ত রূপকথা, পল্লীগাথা ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই। যেরূপ মাতৃস্তনে সন্তানের মাত্রই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। এক বিরাট পল্লী সাহিত্য ছিল বাংলায়। তার কঙ্কাল বিশেষ এখনও কিছু আছে। সময়ে ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়ে আছে। নেহাত সেকালে পাড়া গায়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলেই এগুলো আনন্দ উপদেশ বিলাত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননের সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার।